হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জিকে উইথ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা শুরু করছি আজকে নতুন এপিসোড নিয়ে বা নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণ কারণ ব্যর্থতা সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য এই নোটটি খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমাদের 8 নম্বরও আসতে পারে, 4 নম্বর আসতে কীরকমভাবে আসতে পারে। যেমন ধরো তোমাদের আসলো কি সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি, 4 নম্বরে আসলো, অথবা আসলো রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, এই ধরনের এইরকম জিনিস, এবং আসতে পারে যে ব্যর্থতার কারণ। ঠিক আছে, তো আমি পুরো নোটটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি, তোমাদের পুরোটাই করলেই সব কিছু এক নোটের মধ্যে হয়ে যাবে। তো শুরু করছি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সিপাহী বিদ্রোহ বা 1857 সালের মহাবিদ্রোহ একটি যুগান্তকারী ঘটনা। অনেক ইতিহাসবিদ একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন, যদিও বিদ্রোহটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। কিন্তু এর মাধ্যমে ভারতীয়দের মধ্যে স্বাধীনতার যে বীজ রোপিত হয়েছিল তা পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি হয়ে দাঁড়ায়। বিদ্রোহের আমরা যদি এবার পটভূমি দেখি, 18 শতকের মাঝামাঝি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমে ভারতবর্ষের রাজনৈতিক কর্তৃক দখল করতে থাকে। পলাশী ও বক্সারের যুদ্ধের পর বাংলায় কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে কোম্পানি বিভিন্ন অঞ্চল দখল করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। কিন্তু এই শাসন ছিল শোষণ, অত্যাচার ও বৈষম্যের উপর প্রতিষ্ঠিত। ভারতীয় সৈন্যরা কোম্পানির সেনাবাহিনীতে সংখ্যাগরিষ্ঠ হলেও তারা ছিল বৈষম্যের শিকার। এর পাশাপাশি অর্থনৈতিক শোষণ, সামাজিক অবিচার ও ধর্মীয় হস্তক্ষেপ ভারতীয় ক্ষোভকে তীব্র করে তোলে। এবার যদি আমরা বিদ্রোহের কারণ দেখি, তো সর্বপ্রথমে আমরা দেখব রাজনৈতিক কারণটি কি ছিল। ব্রিটিশরা একের পর এক দেশীয় রাজ্য দখল করেছিল। লর্ড ডালহৌসির ডক্ট্রিন অফ ল্যাপস নীতি অনুসারে অধিকারবিহীন রাজ্য ব্রিটিশরা নিজের দখলে নিত, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি। ঝাঁসি, নাগপুর, সাতারা, আওধ প্রভৃতি রাজ্য এভাবেই ব্রিটিশদের হাতে চলে যায়। সরি, এখানে ভুল বললাম, এটা হবে সত্যবিলোপ নীতি। এভাবে ব্রিটিশদের হাতে চলে যায়। এর ফলে দেশীয় রাজন্যবর্গ ক্ষুব্ধ হয়ে ওঠে। এবার আমরা অর্থনৈতিক কারণ যদি দেখি, ব্রিটিশরা ভারতীয় শিল্প বাণিজ্য ধ্বংস করে ইংরেজ পণ্যের বাজার তৈরি করেছিল। কৃষক সমাজ জমিদারি ব্যবস্থার কারণে চরম শোষণের শিকার হয়। অর্থাৎ ইংল্যান্ড থেকে পণ্য নিয়ে এসে খুব চড়া দামে আমাদের দেশে সস্তা দামে বিক্রি করতে থাকে নিম্নমানের জিনিস, এবং আমাদের দেশীয় যে শিল্পগুলো রয়েছে সেগুলো কি হয়ে যায়, তাদের সঙ্গে টিকতে পারে না, এবং আমাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। আর কি করা হয়েছিল, যেহেতু জমিদারি ব্যবস্থা ছিল, আর জমিদাররা কি করতো, কৃষক বা সাধারণ মানুষকে চরম কি করতো, শোষণ করতো। পরে যদি আমরা দেখি, আর কি করতো, অতিরিক্ত রাজস্ব আদায় করতো, দুর্নীতি ও মুনাফাখোরির ফলে কৃষকরা নিঃস্ব হয়ে পড়ে। ভারতীয় ব্যবসায়ী ও কারিগরদের উপর চাপিয়ে দেওয়া হয় নানা প্রকার শুল্ক ও কর। তাহলে শুল্ক করার জন্য কিন্তু এই মানুষগুলো অসন্তুষ্ট হয়েছিল। এবার আমরা সামাজিক ও ধর্মীয় কারণ। ব্রিটিশরা ভারতীয় সমাজ সংস্কারের নামে হিন্দু মুসলমান উভয়ের ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করেছিল। সতীদাহ প্রথা বিলোপ ও বিধবা পুনর্বিবাহ আইন সামাজিকভাবে প্রগতিশীল হলেও অনেকের কাছে ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ হিসেবে ধরা পড়ে। পরবর্তীতে আমরা যদি দেখি, খ্রিস্টান মিশনারিরা সক্রিয়ভাবে ধর্মান্তর কার্যক্রম চালাচ্ছিল। এতে ভারতীয়দের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে ব্রিটিশরা জোর করে খ্রিস্টান বানাতে চায়।
এরপরে যদি আমরা দেখি সামাজিক কারণ, সামরিক কারণ, কোম্পানির সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যরাই সংখ্যাগরিষ্ঠ হলেও বেতন, পদোন্নতি ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ইংরেজ সৈন্যদের থেকে বৈষম্যের শিকার হতো। অর্থাৎ তারা উচ্চ বেতন পেত, তাদের তাদের পদোন্নতি হতো, তাদের টাকা পয়সা বেশি দিত এবং খাওয়া দাওয়া সব কিছুই তাদের ভালো ছিল, কিন্তু আমাদের ভারতীয়দের ছিল খুবই নিম্নমানের। ভারতীয় সৈন্যদের বিদেশে পাঠানোর সময় তাদের ধর্মীয় রীতিনীতি অবজ্ঞা করা হতো। সর্বাধিক ক্ষোভের জন্ম দেয় 1857 সালে চালু হওয়া নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজ। সৈন্যদের দাঁত দিয়ে এই কার্তুজ কাটতে হতো, আর শোনা যায় এতে গরু ও শুকুরের চর্বি ব্যবহার করা হয়েছে। এতে হিন্দু ও মুসলমান উভয়ের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে, যার ফলে সৈন্যরা কি রেগে যায় এবং বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহের সূচনা, অর্থাৎ বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? 1857 সালের 10ই মে মিরাটে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। তারা তাদের ব্রিটিশ অফিসারদের হত্যা করে দিল্লির দিকে অগ্রসর হয়। দিল্লিতে পৌঁছে তারা বৃদ্ধ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে। এই ঘোষণা বিদ্রোহকে সর্বভারতীয় রূপ দেয়। এবার যদি আমরা দেখি বিদ্রোহের বিস্তার ও নেতৃত্ব, দিল্লির ক্ষেত্রে যদি দেখি, বাহাদুর শাহ জাফরের নামমাত্র নেতৃত্বে দিলেও প্রকৃত নেতৃত্ব দেন সৈন্যরা। পরে কানপুরে নানা সাহেব বিদ্রোহের নেতৃত্ব দেন, তার সেনাপতি তাতিয়া টুপি ইংরেজদের বিরুদ্ধে বহু যুদ্ধ করেন। তারপরে ঝাঁসি লক্ষ্মীবাই সাহসিকতার সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এবং শহীদ হন। লখনৌতে যদি দেখি আমরা, বেগম হজরত মহল আওধে বিদ্রোহের নেতৃত্ব দেন। পরে বিহারেও যদি দেখি, কুয়ার সিংহ বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন এই বিহারে। বিদ্রোহ প্রধানত উত্তর ভারত, মধ্য ভারত এবং বিহারের কিছু অঞ্চলে প্রবল আকার ধারণ করে, তবে দক্ষিণ ভারত ও পাঞ্জাব প্রদেশে এটি ব্যাপকভাবে ছড়ায়নি। ব্রিটিশদের প্রতিরোধ ও বিদ্রোহ দমন, ব্রিটিশরা আধুনিক অস্ত্রশস্ত্র ও কৌশলগত সুবিধার কারণে বিদ্রোহীদের একে একে দমন করে। পাশাপাশি অনেক দেশীয় রাজা ও জমিদার ব্রিটিশদের পক্ষে থাকায় ব্রিটিশরা একক নেতৃত্ব ও সমর্থন পায়নি। 1858 সালে জুন মাসে গ্বালিয়রে রানী লক্ষ্মীবাই যুদ্ধক্ষেত্রে নিহত হন। কানপুর ও লখনৌতে রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহ দমন হয়। বাহাদুর শাহ জাফরকে বন্দী করে বর্মায় নির্বাসনে পাঠানো হয়। 1858 সালের শেষ নাগাদ বিদ্রোহ সম্পূর্ণরূপে দমন করা হয়। বিদ্রোহের পরিণতি কি হয়েছিল? এই বিদ্রোহের পরিণতিটা কি হয়েছিল? ফলটা কি হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। 1858 সালে ভারত সরকার আইন অ্যাক্ট অফ 1858 অনুসারে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী ঘোষিত হন। ভারতীয় সৈন্যবাহিনীর পুনর্গঠন করা হয়। সেখানে ইউরোপীয় সৈন্যদের সংখ্যা বাড়ানো হয় এবং ভারতীয়দের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির নীতি গ্রহণ করা হয়। দেশীয় রাজন্যবর্গের প্রতি ব্রিটিশরা কিছুটা নরম মনোভাব দেখাতে শুরু করে। বিদ্রোহের ব্যর্থতার কারণ, একক নেতৃত্বের অভাব, বিদ্রোহীদের মধ্যে সমন্বয় ও ঐক্যের ঘাটতি, আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব, দেশীয় রাজা জমিদারদের একটি অংশ ব্রিটিশদের সহযোগিতা করে। দক্ষিণ ভারত ও পাঞ্জাব মাদ্রাজ অঞ্চলে বিদ্রোহ ছড়ায়নি, যা ব্যর্থতার অন্যতম কারণ। বিদ্রোহের গুরুত্ব, যদিও এটি ব্যর্থ হয়েছিল, তবে একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের আন্দোলন বলা হয়। হিন্দু মুসলমান ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল এই বিদ্রোহ। ভারতীয়দের মনে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলে। ভবিষ্যতের স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক হয়ে ওঠে এই আন্দোলন। উপসংহারে আমরা যদি বলতে পারি, 1857 সালের সিপাহী বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এটি প্রমাণ করে ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে
একত্রিত হতে প্রস্তুত। যদিও বিদ্রোহ দমন করা হয়েছিল, তবে এর চেতনা ভারতীয় জাতীয় আন্দোলনের ভিত শক্তিশালী করে। সুতরাং সিপাহী বিদ্রোহ নিছক একটি বিদ্রোহ নয়, বরং ভারতের স্বাধীনতার বীজ রোপণের প্রথম মহাযজ্ঞ। তো এই ছিল বন্ধুরা আজ সিপাহী বিদ্রোহ নিয়ে বিস্তারিত একটি নোট। এখান থেকে তোমরা 4 নাম্বার 8 নাম্বার যেভাবে আসুক তোমরা এটা পড়লে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।